আছেন? হ্যাঁ মধু, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, মাও ভালো আছে। ওটা কি দেওয়ালের কাছে লম্বা মতো ছায়াটা কিসের? কে ওখানে? কে? খালা, ও খালা, শাবানা কই? শাবানা, আরে আসতে, অমন ভাবে চেঁচাচ্ছিস কেন? ও তো ঘরে আছে। কি হয়েছে কি? ও ঘরে আছে। কি রে, অমন করে চেঁচাচ্ছিস কেনে? চেঁচাবো না তো কি করব? আমার সেই বাংলা নোট বইটা কোথায়? কাল তো স্যার পড়া ধরবে, আর ওটা ক্লাসেও লাগবে। কই জলদি দে। ইস, সর্বনাশ হয়ে গেছে রে। আমি তো ভেবেছিলাম ওই বইটা তোরা লাগবে না, তাই আমি টুম্পাকে দিয়ে দিয়েছি। তুই একটা আস্ত গাধি। আমার দরকারি বই তুই টুম্পাকে দিতে গেলি কেন? আমি কিছু শুনতে চাই না। আমার বই আমার এক্ষুনি চাই। তুই চল আমার সাথে টুম্পাদের বাড়ি। এখন এখন সন্ধ্যা হয়ে আসছে তো। তো কি হয়েছে? টুম্পাদের বাড়ি তুই মাঠটা পেরিয়ে আর কিছুটা পথ। চল না ভাই, আমার বড্ড দরকার। আচ্ছা চল। মা, আমি একটু টুম্পাদের বাড়ি থেকে আসছি। এই ভরা সন্ধ্যেবেলায় টুম্পাদের বাড়ি যাবি? একা যাচ্ছিস নাকি? না না মা, রিজিয়া তো আমার সাথে আছে, আমরা এক্ষুনি বইটা নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যা। তবে বেশি দেরি করবি না। রাস্তাঘাটের যে অবস্থা, কাজ কাম সেরি সোজা বাড়ি চলে আসবি। রিজিয়া, তুই কি কিছু দেখতে পাচ্ছিস? কি দেখবো? কই কিছু না তো, শুধুই তো অন্ধকার। কি হয়েছে তোর? ওই দেখ, ওই ছায়াটা দেখে মনে হচ্ছে কেউ আমাদের সাথে সাথে হাঁটছিল। আরে ধুর, ওটা তো রাস্তার ধারের ওই শিমুল গাছটার ছায়া। চাঁদের আলো এরকম লাগছে। তুই ফালতু ভয় পাচ্ছিস। চল তাড়াতাড়ি। রিজিয়া, আমার খুব ভয় করছে রে। চারিদিকের পরিবেশটা স্বাভাবিক মনে হচ্ছে না। আমার বুকটা কেমন জানি চেপে আসছে। আমার তো কিছুই মনে হচ্ছে না। তুই ঘামছিস কেন? আমি আর এগোতে পারবো না রিজিয়া। কালকে তোর নোট বইটা আমি তোকে সকাল সকাল গিয়ে ঠিক এনে দেবো। চল রিজিয়া, এখন বাড়ি ফিরে চল, প্লিজ চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ আর যেতে হবে না। চল বাড়ি চল। কি হলো মা, কি হয়েছে? অমন ভাবে চিল্লালি কেন? মা, ওই দেখো, ওইখানে ও দাঁড়িয়ে আছে। ও আমাকে নিয়ে যেতে এসেছে। ও কেমন হাসছে, কেমন বিশ্রী ভাবে হাসছে। আমাকে বাঁচাও মা। কই, কোথায়? চারপাশ তো একদম ফাঁকা। তুই স্বপ্ন দেখেছিস হয়তো। না মা, আমি ঘুমাইনি। এটা কোনো স্বপ্ন নয়, আমি নিজের চোখে দেখেছি। ওইখানে ও দাঁড়িয়ে আছে, একদম আমার মতো দেখতে। ওর চোখগুলো লাল টকটকে। ও আমাকে ছাড়বে না মা, ও আমাকে ছাড়বে না। আমি তোকে এত করে নিষেধ করলাম, ভরা সন্ধ্যেবেলায় বাইরে যাস না। ঠিক কোনো অশুভ শক্তি তোর উপরে ভর করেছি। বাতাসের দোষ তোর গায়ে লেগেছে। তুই কোনো চিন্তা করিস না। কাল সকালে আমিও সোহান তান্ত্রিককে ডেকে আনবো। সে এসে সব ঠিক করে দেবে। আয়, তোর চুলটা আমি ভালো করে বেঁধে দিই। এভাবে চুল খোলা রেখে কেউ সয় পাগলি? বেরিয়ে যা
একটা খবর শুনছো? খুব বড় সর্বনাশ হয়ে গেছে। কি রে, তুই এমন ছুটতে ছুটতে আসিস কেন? আর কার সর্বনাশ হলো? আরে সামনে বুকে খালাতে জিনে ধরছে। কেউ কেউ বলছে ওকে একটা অশুভ ছায়া বশ করেছে। বুবুলা কি ওর নিজের ছায়া ঘরে বসে দেখতে পাচ্ছে। ধুর, জিন না ছাই, মানুষ এই যুগে বাস করি এখনো ওইসব কুসংস্কারে বিশ্বাস করে। ওর হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে বা শরীর খারাপ করছে। এসব আজে বাজে কথা তোকে কে বললো? আরে আমি নিজের চোখে দেখে এলাম। সাধু বন্টন করছে আর সামনে বুবু ঘরে বসে জড়সড় করে বসে আছে। ডাবলু, তুই আজকালকার শিক্ষিত ছেলে হতে পারিস, কিন্তু তাই বলে অদেখা জিনিস খেয়ে অবিশ্বাস করিস না বাপ। জিন বলে কিছু হয় না মানে? আমাদের এই গ্রামে কত ঘটনা ঘটে গেছে তুই জানিস? হিলাল চাচা, আপনি ওই বাচ্চাদের মতো কথা বলছেন। কোথায় জিন, কে দেখেছে? আমি দেখেছি বাপ, তখন আমার বয়স ওই 20-22 মতন হবে। একদিন ওই বড় মাঠের ধারে বাঁশবাগানটা আছে না, ওই বাঁশবাগানের পাশ দিয়ে আমি ফিরছিলাম। দেখি একটা ফুটফুটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে মা? মেয়েটা আমার দিকে তাকালো আর চোখের পলকে দেখি ওর পা দুটো মাটিতে আর মাথা ঠেকে গেছে বাঁশবাগানের আগায়। দাঁতগুলো মুলুর মতো বড় বড়। আমি তো এ আল্লাহ বলে সেই যে দৌড় লাগালাম। 3 দিন আমার গায়ে জ্বর ছিল। ওরা থাকে বাপ, ওই অন্ধকারে ওদের বাস। চাচা, আপনি সেদিন হয়তো একটু বেশি তাড়ি খেয়ে ফেলেছিলেন। শোনেন, ভূত জিন বা অশুভ ছায়া বলে কিছু হয় না। ওগুলো হলো সব মানুষের মস্তিষ্কের খেল। মানুষের ব্রেন যখন কোনো জিনিস দেখে, চরম ভয় পায় বা ট্রমাতে চলে যায়, তখন ব্রেন সেই ভয়ের জিনিসটাকে বারবার রিপিট করে। শাবানা হয়তো অন্ধকারে কোনো সাধারণ ছায়া দেখে ভয় পেয়েছে, আর এখন ওর ব্রেন হ্যালুসিনেট করছে। ও যেখানেই তাকাচ্ছে সেই ভয়ের জিনিসটাকে দেখতে পাচ্ছে। তোরা শহরে পড়াশোনা করি সব কিছুতেই বিজ্ঞান খুঁজিস, যা নিজের চোখেই দেখে আয়। আমি প্রমাণ করে দিব চাচা, ওই সব কিছু না। একটা সুস্থ মেয়েকে ওই ভণ্ডগুলা মিলি পাগল বানিয়ে দিবে। চল তো রায়হান, গিয়ে দেখি ব্যাপারটা। ঠিক আছে চলো। এই জিনের নজর খুব কড়া। একে তাড়াতে গেলে জোড়া কালো পাঠা আর 11,000 দক্ষিণা লাগবে। না হলে কিন্তু তোর মেয়েকেও রক্ত বমি করিয়ে মেরে ফেলবে। চুপ কর ভণ্ড কথাকার। পাঠা খাবি তুই আর দোষ দিচ্ছিস জিনের। এ কি করছিস তুই? জিনের কোপে পড়ে কিন্তু তুই একদম ছাই হয়ে যাবি। আমি চাই হব না। তুই যদি এক্ষুনি এই বাড়ি থেকে না বেরোস, তোকে মেরি ছাতু করে দেবো। গ্রামের নিরীহ মানুষদেরকে ভয় দেখিয়ে লুটে খাচ্ছিস। বেরো বলছে এখান থেকে। তুই এটা কি করলি ডাবলু? মেয়েটা আমার শেষ হয়ে যাবে যে। খালা, আপনি শান্ত হন। শাবানার কিচ্ছু হয়নি, ওর মনে একটা বড় ধাক্কা লেগেছে। আর এই তান্ত্রিক ওকে সুস্থ করবে না, বরং আরো পাগল করে দিবে। আপনি বিশ্বাস করেন খালা, আমি কাল সকালে শাবানাকে শহরে নিয়ে যাব। শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে ওর ট্রিটমেন্ট করাবো। খালা, ডাবলু ভাই একদম ঠিক কথা বলেছে। সামনে বুকে ভালো ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। আমি জানি তুই হলি ওর ছোটবেলাকার বন্ধু। তুই কখনোই ওর খারাপ চাইবি না। তুই যা ভালো বুঝিস তাই কর। কাল সকাল সকাল ওকে নিয়ে বেরিয়ে পড়িস। মেয়েটাকে আমার সুস্থ করে এনে দে বাপ। আচ্ছা ঠিক আছে খালা, চল। জানিস ডাবলু, আমি তো ভেবেছিলাম গ্রামে আর ফিরতেই পারবো না। ওই কালো ছায়াটা আমাকে জ্যান্ত গিলে খাবে। কিন্তু তুই যদি সেদিন আমার হাতটা না ধরতিস, তাহলে তো আমি পাগল হয়ে মরে যেতাম। আরে পাগলি, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। তোর হাত আমি ছাড়তে পারি? আর ডাক্তারবাবু তো বলেই দিলেন, তোর মাথায় ছোট্ট একটা নার্ভের সমস্যা থেকে ওই হ্যালুসিনেশন বা বিভ্রান্তিটা হচ্ছিল। টানা ওষুধ খেয়ে এখন তো তুই পুরো ফিট। আমি তো ফিট,
কিন্তু গ্রামের লোক তারা কি আমাকে মেনে নেবে? তারা তো আমাকে ডাইনি, জিনে ধরা আরো কত কি বলতো। আরে গ্রামের মানুষের কথায় কান দিস না তো, ওরা একদিন বুঝবে এসব কুসংস্কার দিয়ে জীবন চলে না। আর তাছাড়া তোকে একা শুনতে কে বলেছে? তোর এই ডাবলু ভাই তো আছে তোর পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে। ডাবলু, তুই সারা জীবন আমার বন্ধু হয়ে থাকবি? এখানে তো একটা গোলমাল হয়ে গেছে রে। তোকে বেস্ট ফ্রেন্ড হিসেবে শহরে নিয়ে গেলাম, তোর সেবা যত্ন করতে করতে কখন যে নিজের জীবনের থেকেও ভালোবেসে ফেলেছি টেরই পেলাম না। বন্ধু হিসেবে গিয়েছিলাম, তোকে নিজের জীবন সঙ্গী করে গ্রামে ফেরাচ্ছি। তুই রাজি তো? যে মানুষটা চরম অন্ধকারে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে, তাকে ফিরানোর সাধ্য কি আমার আছে? ওই দেখ বাস চলে এসছে, চল। ওরে আমার মা, আমার সামনে ফিরে এসেছি। মুখটা দেখো, একদম চাঁদের মতো জল করছে। দেখো মা, আমি সুস্থ হয়ে গেছি, আমার আর কোনো ভয় নেই। আমি বললাম না খালা, আমার ডাবলি ভাইয়া সাবের বুকে ঠিক সুস্থ করলে আইবে। ওই সরসাদুটা খুব ঢাল্লা পাচ্ছিল। খালা, এবার তো আপনি বুঝতে পেরেছেন এসব ভূত জিন অশুভ ছায়া বলে কিছু হয় না, সব মানুষের মনের ভুল, মস্তিষ্কের দোষ। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। তোমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। খালা, আপনার কাছে একটা জিনিস চাওয়ার ছিল। তুমি আমার মরা মেয়েটাকে জ্যান্ত করে ফিরিয়ে এনেছো ডাবলু। তুমি যা চাইবে আমি তোমাকে তাই এনে দেব। বলো কি চাই তোমার? খালা, অন্ধকার সময়ে তো আমি শাবানার হাতটা ধরেছিলাম, এবার ওই হাতটা আমি সারা জীবনের জন্য আলোর পথে ধরতে চাই। আপনি অনুমতি দিলে আমি শাবানাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। এর থেকে আর আনন্দের খবর কি হতে পারে বাপ? আমার মেয়ের জন্য তোমার থেকে আর ভালো জীবন সঙ্গী হতেই পারে না। আমার তরফ থেকে 100 বার মত আছে। চলো বাপ, চলো ঘরে চলো।